চাইলেই দণ্ডিত কাউকে ক্ষমা নয়, রাষ্ট্রপতি ক্ষমতা আইনি কাঠামোয় আনতে একমত সব রাজনৈতিক দল। গণতন্ত্রের পথ মসৃণ করতে সাবধানে হাঁটছে বিএনপি। নতুন বাংলাদেশে আর নয় পুরনো বন্দোবস্ত, হুঁশিয়ারি এনসিপির। নির্দেশনা পেলে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত সেনাবাহিনী, গুমের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কর্মীদের আজীবন দায়মুক্তিতে আপত্তি ঢাকার, চলছে খসড়া চুক্তির বিশ্লেষণ। কুমিল্লার মুরাদনগরে এবার মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা, নারী শিশু নির্যাতন মহামারী পর্যায়ে বললেন উপদেষ্টা। লালমনিরহাটে তুলকালাম, বিএনপি নেতাকর্মীদের থানায় হামলা, আসামি ছিনতাই, পুলিশ সহ বেশ কয়েকজন আহত। পুরো খবর। চাইলেই দণ্ডিত কাউকে ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি, এবং সেজন্য মানতে হবে আইনের বিধান। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থাপন করা যাবে হাইকোর্ট বিভাগ, তবে আইন প্রণয়ন করতে হবে পরবর্তী সংসদে। রিপোর্টে বিস্তারিত। জোড়া খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন জিন্টুকে 2005 সালে ক্ষমা করেন সে সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। 2009 সালে জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় ক্ষমা পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত শাহাদা বাকবর। হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তোফায়েল আহমেদ জোসেফকে 2018 সালে ক্ষমা করেন আব্দুল হামিদ। সংবিধানে দেয়া এখতিয়ার বলেই এই ক্ষমা করেন রাষ্ট্রপতি, তবে প্রতিটি ক্ষমায় জন্ম দেয় বিতর্ক আর সমালোচনার। তাই সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বলা হয় আইনের বিধিবিধান সাপেক্ষে রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় এ বিষয়ে একমত হয় দলগুলো। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতার, সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে। যা কিছু সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছেই যাবে। তো সেটাতে সবাই একমত হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে স্থায়ীভাবে হাইকোর্ট বিভাগ স্থাপনের প্রস্তাবেও একমত হন রাজনৈতিক নেতারা। গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থনীতি, তারপরে মামলা জট এবং জনসংখ্যার ঘনত্ব সবকিছু মিলায়ে বিকেন্দ্রীকরণটা করতে হবে। সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে পারলে তা হবে ইতিবাচক। যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। আগামী সপ্তাহে দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। জানান, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায় সেই পথেই হাঁটছে বিএনপি। সম্প্রতি টেলিকম খাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন।
বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যেখানে এমন নীতিমালার প্রস্তাবনা নিয়ে উদ্বেগ জানায় দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এই নীতিমালার সমীচীন নয়। জানান, আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ করতে সতর্কতার সাথেই হাঁটছে বিএনপি। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের অভিযোগ, সরকারের এমন সিদ্ধান্তে একচেটিয়া সুবিধা পাবে বৃহৎ টেলিফোন কোম্পানিগুলো, যার ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হচ্ছে। তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি, আমরা জনগণের যাতে এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় সেটাই তো আমরা চাই। যারা ব্যবসা করবে তারা টাকা করে, এটা আমরা জানি। এই ধরনের নীতিমালা প্রণয়নের আগে সরকারকে স্বচ্ছতা ও সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদও দেয় বিএনপি। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশে আর নয় পুরনো বন্দোবস্ত। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন নীলফামারীতে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন। দলটির অন্য নেতারা এ সময় ঘোষণা দেন চাঁদাবাজি আর দখলদারিত্ব রুখে দেয়ার। নিজ জেলায় পথসভা, চেনা মুখের মাঝেই মঞ্চে এলেন সার্জিস আলম। ডাক দেন পঞ্চগড় উন্নয়নের। যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে, যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে, সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। এনসিপির পঞ্চগড় 1-এর মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারত থেকে অবৈধ অভিবাসন বাংলাদেশে পুশিন চলমান উল্লেখ করে তিনি বলেন, 50 বছরে কেউ সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। এর আগে পঞ্চগড়ে পদযাত্রা করে এনসিপি। গণসংযোগ চলে অলিগলি, মোড়ে মোড়ে। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সকালের গন্তব্য ছিল সৈয়দপুর হয়ে নীলফামারী। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা বলতে পারি দুনিয়ার কোন জালেম আমাদেরকে রাস্তা থেকে উঠাতে পারবে না। এত বছর পরেও আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো নাগরিকের অধিকার সমুন্নত রাখতে পারে না, এটা তো কন্টিনিউ হতে পারে না। এটা আমাদের ভাঙতে হবে, ভেঙে গড়তে হবে। এ সময় গণ অভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছে উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া হয়। আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার, সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনের 64 জেলার পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকা ফেরার মধ্য দিয়ে। জুমাতুল বিদা, চ্যানেল 24, পঞ্চগড়। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। নির্দেশনা পেলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সেনা সদস্যদের কেউ গুমের সাথে জড়িত থাকলে তদন্তে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সেনাবাহিনী।
সমসাময়িক কার্যক্রম তুলে ধরতে বনানী সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন। জানানো হয়, গত বছরের 5 আগস্ট থেকে এই পর্যন্ত 80% লুট হওয়া অস্ত্র উদ্ধারের কথা। ওই সময়ে যতগুলো অস্ত্র লুট হয়েছে সেই সবগুলো, আপনি যতগুলো প্রকার বললেন, সবগুলো অস্ত্রেরই 80% আমরা মিন করেছি। আগামী নির্বাচন সহ সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মিলিটারি অপারেশনের কর্নেল শফিকুল ইসলাম। জানান, কমিশন থেকে নির্দেশনা আসলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। সেনাবাহিনীর মধ্যে কেউ গুমের সাথে জড়িত থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে, এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রোহিঙ্গাদের কোনো ধরনের প্রশিক্ষণে সেনাবাহিনী সম্পৃক্ত নয় বলে সাফ জানিয়ে দেন কর্নেল শফিকুল ইসলাম। সেনাবাহিনী এ ধরনের প্রশিক্ষণের সাথে জড়িত ছিল না, এখনও জড়িত নেই। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। খুব দ্রুতই বাংলাদেশে নির্বাচন হবে বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখার কথাও বলেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন এখনও খসড়া পর্যায়ে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত প্রস্তাব জাতিসংঘকে পাঠানো হয়েছে। নানা ধাপে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশিদের তথ্য চেয়েছে ঢাকা। আর সবই পররাষ্ট্র মন্ত্রণালয় যে দূর করতে পারবে তা না, কিন্তু আমরা চেষ্টা করছি কতগুলি জিনিস। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের খসড়া চুক্তির 6টি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়। ঢাকায় কার্যালয়ে কর্মীদের আজীবন দায় মুক্তি চেয়েছে এই সংস্থাটি, তবে রাজি নয় বাংলাদেশ। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। কোনো দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু করতে হলে প্রয়োজন পড়ে সংশ্লিষ্ট দেশের সাথে সমঝোতা স্মারক সইয়ের, যেখানে দুই পক্ষকে কাজের পরিধি, সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয়। সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, সমঝোতা স্মারকের খসড়া সইয়ের জন্য নীতিগত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। তবে জাতিসংঘ দাবি করেছে, সমঝোতা স্মারকের অনুমোদনের আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, দেওয়া হয়নি কোনো অনুলিপি, আর অনুমোদিত খসড়া পর্যালোচনা ছাড়া স্বাক্ষর করবে না সংস্থাটি। এর আগে গেল 3 জুন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা যেখানে অংশ নেয়। বৈঠকে প্রস্তাবিত খসড়ায় থাকা 6টি ধারা নিয়ে আপত্তি জানায় অংশ নেওয়া কর্মকর্তারা, যেখানে 2টি ধারা একেবারেই বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ধারা 2টি হলো, চরম অবহেলা ও ইচ্ছাকৃত অসদাচরণ ছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে কর্মরতদের দায়মুক্তি ও কূটনীতিকদের স্বামী বা স্ত্রীর কাজের অনুমতির বিষয়টি। জাতিসংঘ চায় স্থানীয় কর্মকর্তাদেরও দায়মুক্তি দেওয়া হোক, এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও। এই উপধারাটি নিয়েও আপত্তি আছে বাংলাদেশের। এছাড়াও জাতিসংঘ প্রস্তাবিত আরও কিছু বিষয়ে কিছু ধারা নিয়ে একমত নয় সরকারের বিভিন্ন সংস্থা। এর মধ্যে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে কর্মীদের দেশে বাধাহীন আসা যাওয়া, স্বাধীন চলাচল, ভিসা এন্ট্রি অনুমোদন ও সামাজিক সুরক্ষার ধারাগুলো সংশোধনী আনার পক্ষে মত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণকারীরা। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় রয়েছে। এছাড়া 13টি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ সহ 43টি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।
কুমিল্লার মুরাদনগরে এবার মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আহত হয়েছে ওই নারীর আরেক মেয়ে। সকালে করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মাদক বেচাকেনার জেরে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। এদিকে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কুমিল্লার মুরাদনগরে এক নারী ও 2 সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। গুরুতর আহত হয়েছে রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার। এলাকাবাসীর অভিযোগ, নিহত রোকসানা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এ নিয়ে এলাকাবাসীর সাথে বিরোধ চলছিল অনেক দিন। উপজেলার বাঙ্গারা বাজারে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয়রা তাদের মারধর করে। 40 বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনে করেন ধ্বংস করে দিতেছে। ইয়াবা পাচার, মেয়ে পাচার, এগুলো অতিষ্ঠ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে গণধোলাই দিয়ে হত্যা করে। পুলিশ সুপার জানান, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিক তাকে আটক করে থানায় সুপর্দ করতে পারে, কিন্তু এখানে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। কুমিল্লার এই ঘটনা নিয়ে কথা বলেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি 40 বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, একটা বড় কারণ হচ্ছে মাদক, আর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের তরুণ বাচ্চা ছেলেমেয়েদেরকে ঠিকমতো করে মানুষ করতে পারছি না। এখন এসেছে এই মোবাইল এবং পর্নোগ্রাফি। উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন ঠেকাতে কুইক রেসপন্স টিম করছে সরকার। কুইক রেসপন্স টিম হচ্ছে আমাদের কৌশল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় 4 আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আমলি আদালত 11 এর বিচারক মমিনুল হক এর রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গেল 26 জুন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে। এই সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করলে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। লালমনিরহাটে মহাসড়কে চাঁদাবাজি এবং ভ্রাম্যমাণ আদালতের সাজা ঘিরে 3টি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছিনিয়ে নেয় আসামি। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকে। ফের আক্রোশের শিকার থানা পুলিশ। গণ অভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সে সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সরেয়ার বাজারে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চাঁদাবাজি করছিল 2 জন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনকে 1 মাসের কারাদণ্ড দেন। ওই 2 জনকে পাটগ্রাম থানায় নেওয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশাহ জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার 2 জনকে ছিনিয়ে নেয়ার। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে থানায় হামলা ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে হাতীবান্ধা থানা ও হাইওয়ে থানাও অবরুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা। অবস্থান নেয় মহাসড়কে। পরে বিজিবি গিয়ে পাটগ্রাম থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না। দুষ্কৃতিকারী যে দলেরই হোক। চাঁদা তোলা, স্লিপ বানানো, তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে বাস দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা 1000 টাকা 500 টাকা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। বিএনপি নেতাদের দাবি, পুরো ঘটনার ষড়যন্ত্র দায় চাপান পুলিশের উপর। পুলিশ তো প্রথমে যে বৈধ ইজারাদার
আর লোকজনকে নিয়ে চলে আসে টেবিল চেয়ার সব ভাঙচুর করছে, দুটো ছেলেকে ধরে আনছে। আসে টিওনে কিন্তু স্পটে যায়নি, ধরে আসে টিওনের এখানে আনে, তারা আবার এটাকে দিছে, জেল দিয়ে দিছে 1 মাসের বওয়েল করে। হ্যাঁ, স্পটে কিন্তু তারা যায়নি। এই খবর নিতে আমাদের যে ইজার আদার সে যখন গেছে তখন তাকে ওসি ধরে পিটাইছে। মানে এটা হচ্ছে কি ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। রুমের মধ্যে ঢুকায় 6-7 জন ইন্সপেক্টর সহ পিটাইছে। তবে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত চালানো ইওনোর বক্তব্য নিতে গেলে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাত 10টার খবরের সময় হলো আরেকটি বিরতি। আরো খবর নিয়ে একটু পর ফিরছি।